Recording in progress. ক্যালেন্ডারটা কিন্তু স্টুডেন্টদের জানা উচিত, টিচাররা জানবে। এটা কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের জন্য দরকার। আমাদের কারিকুলাম আছে, আমাদের অপারেশনাল ম্যানুয়াল আছে, একাডেমিক। আসলে কি শুধু ডকুমেন্ট তৈরি করার জন্য না, এই ডকুমেন্ট গুলো যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন স্টুডেন্টদের টিচিং লার্নিং যথাযথভাবে, এবং আপনি অ্যাজ ফেস কোঅর্ডিনেটর, অ্যাজ প্রিন্সিপাল, অ্যাজ ভাইস যেন আমরা মনিটরিং, সুপারভিশন, ইভ্যালুয়েশন যথাযথ করতে পারি। ঠিক আছে, অন্য কোনো কোশ্চেন অন্য কারো আছে? স্যার একটা মিনিট স্যার, আসলে আমরা একাডেমিক ক্যালেন্ডার যেটা একাডেমিক ক্যালেন্ডার আমরা যেটা করেছি টাইম আউট হলে আবার ঢুকবেন সবাই, 3 মিনিট পরে টাইম আউট হবে বা আবার ঢুকবেন সবাই, প্লিজ বলেন। প্রফেসর শফিকুল বারী স্যার আপনি বলেন। একাডেমিক ক্যালেন্ডার হলো ফেজ ওয়াইজ, এটা একাডেমিক ক্যালেন্ডার কলেজের এবং ইয়ার প্ল্যানারটা কলেজের, এবং এটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া। সেকেন্ড হলো যে আমাদের প্রত্যেকটা আসলে সাবজেক্টের যে একাডেমিক ক্যালেন্ডার আছে, যেখানে অ্যাসেসর ভিজিটে যাবেন ওনারা কিন্তু আবার এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের মনে হয়। আমি এই জন্য বলছিলাম যে আমরা মক ভিজিট করেছি, এই মক ভিজিট স্যাররা আসার আগে আমরা মক ভিজিট করেছি, এই মক ভিজিটটা খুবই কাজে দিয়েছে। আমরা একটা চেক লিস্ট করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে কি কি দেখব, এই জিনিসগুলো এসএআর এর ভিত্তিতে মক লিস্ট চেক লিস্ট করেছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেগুলো 11টা ডিসিপ্লিন আছে এবং তার বাইরে যেগুলো যেটা ডিসিপ্লিন গুলো আছে, এই ডিসিপ্লিন গুলোতে আমরা গিয়ে ভিজিট করেছি। এই ভিজিটের ফলে পরবর্তীতে আমরা তাদের আবার একটা সময় দিয়েছি কি কি ল্যাকিংস আছে এটা দেখে ওনারা যেন এটা আবার ঠিক করে। তো আমার মনে হয় যে প্রথমে এসএআরটা লেখা এবং ফাইনাল একটা করা, তারপর একটা মক ভিজিটের ব্যবস্থা করা, তারপরে হলো যে আমাদের কি ডেফিসিয়েন্সি গুলো আছে আরো বোঝা এবং তারপরে ঠিক করা। এই প্রসেসে গেলে আমার মনে হয় যে দ্রুত এই জিনিসগুলো ডেফিসিয়েন্সি গুলো ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনারা রাইটলি বলেছেন। আপনাদের যে কলেজে যে আপনারা যে কমিটি আছে, আপনার কমিটি আবার ইন্টারনালি নিজেরা ভিজিট করতে পারেন, কারণ কি আমরা নিজেরাই নিজেদেরকে ইমপ্রুভ করতে চাই। সুতরাং কবে বিএমসি তে আমরা যাব বা আপনার কলেজ যাবে, আপনি কিন্তু তার আগে নিজে ওই আপনার কমিটির পক্ষ থেকে কিন্তু আপনার সব ডিপার্টমেন্টে ওই এসএআর ধরে, তো উনি তো যথার্থই বলেছেন, আপনি সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টের যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা দেখে আপনি শুরু করেন। ওটা পরে আমরা ওই টেমপ্লেটটার জন্য আবার একটা কন্টেন্ট স্ট্রাকচার, ওই টেমপ্লেটটা ফিল আপ করার জন্য কি কি বিষয় থাকতে হবে একটা কলেজে, আমরা সেটাও একটা আলাদা ডকুমেন্ট করে দিয়েছি, দেখবেন কন্টেন্ট স্ট্রাকচার। তো ওটাও দেখেন, ওগুলো দেখে আপনার শুরু করলে বুঝতে পারবেন আপনি নিজেই যে আপনি কোন জিনিসটা ঘাটতি আছে। এরপরও কোনো সমস্যা হলে আমরা সবসময় আপনাদের 1 মিনিটের মধ্যে টাইম আউট হলে আপনারা আবার ঢুকবেন, অন্য কাথা আছে, তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এরপরে স্যার যথার্থই বলেছেন যে আপনি আপনার কলেজের মধ্যে মক ভিজিট করেন, ইভেন উই ক্যান টেক হেল্প ফ্রম আদার কলেজ, যেমন সোহরাওয়ার্দী ঢাকা মেডিকেলের সাথে কথা বলেছে, আপনারা এখন এদের সাথে কথা বলতে পারেন, অন্য মেডিকেলের পাশাপাশি যে মেডিকেল কলেজ আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আসলে সবাই মিলে আমরা কিন্তু একটা কোয়ালিটি মেডিকেল এডুকেশন ইনশিওর করতে চাই। এই ব্যাপারে বিএমসি অত্যন্ত আন্তরিক, আমরা হাইড এন্ড সিকের কোনো বিষয় এখানে নেই, আমরা একদম জানিয়ে শুনিয়ে একদম কোন বিষয়টা দরকার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। এবং আমার বিশ্বাস, আমরা কাউন্সিল মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে সেই পটেনশিয়ালিটি আছে, আমরা শুধু সেই জায়গাগুলোকে একটু দেখার দায়িত্ব এটা আমাদের, দেখিয়ে দেয়া, এবং সেই দেখিয়ে দেওয়া জায়গাগুলোতেই আমরা গিয়ে দেখব। আমাদের কাউন্সিলের অ্যাসেসর বা কাউন্সিল এমন কোনো জিনিস দেখবে না, জানতে চাইবে না যে বিষয়টা আপনার এসএআর এর মধ্যে নাই, যে বিষয়টা আপনি এসএআর এর মধ্যে এভিডেন্স সহ দেননি। আমরা শুধু দেখবো যে ওই এসএআর আপনি যা দিয়েছেন তার রিয়েল লাইফে তার সত্যতা কতটা, তার বাস্তবতা কতটা, তার কতটা কোয়ালিটি ইনশিওর করেছে, ওই বিষয়গুলোই আসলে আমাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট বা পার্লামেন্ট আমাদের সেই এম্পাওয়ারমেন্টটা দিয়েছে, আমরা সেই কাজটা করব। তখন অন্য কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাইমা বলছিলাম, শিকদার মেডিকেল কলেজ স্যার একাডেমিক কোঅর্ডিনেটর। স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল যে এটা আলাদা 26 তারিখ ফিজিওলজি, এটাও কোন ঝামেলা নেই, এই সিস্টেমে বসাচ্ছি। 23 তারিখ ফিজিওলজি
না 28/22 দিলেই তো হচ্ছে 28 করবো না রাখলাম মানে আপনারা সবাই ইন করে যাচ্ছে অলরেডি আমাদের হয়ে গিয়েছে প্রফেসর নাইমা জি প্রফেসর নাইমা ম্যাডাম আপনি বলেন স্যার আমাদেরকে দুটা সেকেন্ডের ইকো হচ্ছে শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, প্রশ্নটা করতে চাচ্ছিলাম আমাদের কি যারা ভিজিটিং কমিটি এসেছিল স্যার, ওনাদের কাছে স্টুডেন্টদের পার্সেন্টেজটা পুরোপুরি শো করতে হয়েছে নাকি স্যার একটা স্টুডেন্টের কত পার্সেন্টেজ আছে সেটা আমাদেরকে শিটে শো করলেই হয়েছে স্যার? Recording in progress. একটা কথা বলি, আসলে আমাদেরকে আপনি শো করার জন্য আপনার ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কি বলা আছে, একটা স্টুডেন্টকে আপনি যখন এলিজিবল করবেন প্রফেশনাল পরীক্ষার জন্য তার 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। This is the quality which have been set by the university long before. তো এটা আপনি আমাকে বা কাউন্সিলকে বা ডব্লিউপি কে শো করার বিষয় না, অ্যাজ প্রিন্সিপাল, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ লোকাল কমিটি, অ্যাজ ফেস কোঅর্ডিনেটর, অ্যাজ হেড অফ ডিপার্টমেন্ট, ইট ইজ a moral professional obligation to ensure the 75% of a student being sending for professional examination. এটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা, এটা কি ওনারা দেখতে চেয়েছেন কিনা যে একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে আবার দেখতে চেয়েছে। আমরা ক্লিনিক্যাল, বেসিক সব, ইভেন ক্লিনিক্যাল টিচিং এর অ্যাটেন্ডেন্স খাতা মর্নিং ইভিনিং আলাদা করে রাখার জন্য আমরা সেলফ অ্যাসেসমেন্ট আপনাকে এটা রাখতে হবে। জি ম্যাডাম, অন্য কোনো প্রশ্ন আছে এটা কারোর? অন্য কারোর প্রশ্ন? একটু অ্যাড করি আমি এখানে, যেমন হচ্ছে যে কারো কেউ অ্যাটেন্ডেন্স রাখেন খাতার মধ্যে, আমাদেরকে কিন্তু সেই খাতার ইয়েগুলো ফটোকপি করে দিতে হয়েছে। মানে আপনার হাত তো চারটা তখন হ্যাঁ 4টা ইয়ার ছিল, সরি 4টা না, সরি 5টা ইয়ার, 5টা ইয়ারের সব অ্যাটেন্ডেন্স, যেমন লার্জ গ্রুপ টিচিং এর, স্মল গ্রুপ টিচিং এর, প্র্যাকটিক্যাল, তারপরে হচ্ছে আপনার ক্লিনিক্যাল প্লেসমেন্টের, ইভিনিং রাউন্ড, ওসেক, সরি ওসেক না তো এমার্জেন্সি, প্রত্যেকটার আপনার হচ্ছে রুটিন শিডিউল অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে। মানে রেজিস্টার খাতা আমরা ফটোকপি করে দিতে পারবো তাহলে ম্যাডাম? হ্যাঁ, রেজিস্টার খাতা আমরা ফটোকপি করে দিই, যারা রেজিস্টার মেনটেন করে তাদের ফটোকপি করে দিয়েছিলাম আমরা। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ফটোকপিও করতে পারেন, স্ক্যানও করতে পারেন, বাট ইউ হ্যাভ টু কিপ ইওর ওন অরিজিনাল ডকুমেন্ট which will be checked by the assessors. স্যার এই বিষয়ে আমি একটা কথা বলি স্যার, আমরা ডেফিসিয়েন্সি আমাদের ছিল, আসলে আপনারা যখন চাইবেন তখন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তো ডকুমেন্টগুলো চাবেন, এই জিনিসগুলো ওনারা যেন ফটোকপি করে না দেয়, ফটোকপি করে দিলে এসএআর যেগুলো দেওয়া হয় সেটা খুবই পুয়ার কোয়ালিটি হয়। যদি স্পেশালি যদি তাহলে স্ক্যান করে পিডিএফ এ যদি দেন তাহলে কোয়ালিটিটা ভালো হয়, কারণ আমার মনে হয় যে আমরা যেগুলো পাঠিয়েছিলাম অনেক কিছুই রিডেবল অনেক সময় ছিল না, যে সেজন্য আগে থেকেই বলে দিবেন যে রিডেবল যেন থাকে, এইভাবে যেন স্ক্যান করে পাঠায়, কারণ আমাকে স্যারদের এই কথা শুনতে হয়েছে অনেক সময় যে অনেক ডকুমেন্ট গুলো আমাদের রিডেবল ছিল না, এই জিনিসগুলো পরবর্তীতে আমাকে আবার দেখাতে হয়েছে। তে আমরা যখন প্রাইমারি বিভিন্ন সেক্টর থেকে চাই, বিভিন্ন ডিসিপ্লিন থেকে চাইবো, তখন বলবো যে একদম কপিটা যেন রিডেবল ভালো কোয়ালিটির এইরকম করে আমাদের কাছে যেন সফট কপি পাঠায়। থ্যাংক ইউ প্রফেসর বারি স্যার, অত্যন্ত সুন্দর। আমি এই জন্য বলছিলাম স্ক্যান করা, কারণ কি আপনাদের একটু বলি প্রক্রিয়াটা। আপনারা যখন সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্টটা পাঠাবেন এবং সাথে সাপোর্টিং ডকুমেন্ট পাঠাবেন, হার্ড কপি এবং সফট কপি, আমরা কাউন্সিলে একটা ডে-লং মিটিং করি। টেকনিক্যাল কমিটিতে আমাদের 10 জন সদস্য আছে ডেডিকেটেডলি, তারা আপনারা ওই কলেজের সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট স্ক্রিনে দিয়ে এবং সাপোর্টিং ডকুমেন্ট যা দিবেন আপনি স্ক্যান করে, যদি ফটোকপি করে ভালো আসে না, স্ক্যান করে দিলে রিয়েলটা দেখা যায়। তো আমরা কিন্তু ওটা স্ক্রিনে শো করি, প্রত্যেকটা এভিডেন্স শো করে করে, এরপরে কিন্তু টেকনিক্যাল কমিটি ডে-লং মিটিং একটা মেডিকেল করার জন্য আমাদের লাগে।
সো এরপরে কিন্তু ওখানে ইভ্যালুয়েশনটা হয়। সুতরাং আপনার ডকুমেন্ট যদি রিডেবল না হয়, মানে স্পষ্ট না হয়, তখন আমরা আবার ধরেন হয়তো চেয়ে পাঠাবো বা একটু মানে কনফিউশন লাগে। এই জন্য আমার মনে হয় সম্ভব হলে স্ক্যান করে টেপ করে ডকুমেন্টের নাম লিখে দিলেন যে এইটাই ডকুমেন্ট, এইটাই ডকুমেন্ট। এবং আপনি ফেজ ওয়াইজ বলতে পারেন যে ফেজ 1 এর এটা বা লেসন প্ল্যান সবগুলো মিলে ফেজ 1 2 3 বা সাবজেক্ট নাম লিখে, যাতে করে শুধু স্ক্যান করেন, স্ক্যান করলেন আবার জিনিসটাকে এটা সাথে বলে দিলেন, তাহলে আমাদের জন্য লাইফটা একটু ইজি হয়। বা আমরা আসলে আমাদের কমিটি যে বসে আমরা পুরোটা স্ক্রিনে দেখি, আমি ইন্ডিভিজুয়ালকে আবার দেখতে দিই ওই ফাইল। আপনারা যে 7টা ফাইল পাঠান, আমরা অ্যাসেসরদেরকে ডিটেলস দেই, কলেজে যাওয়ার আগে তারা সব দেখে টেকে যায়। যেমন বাংলাদেশে ডাব্লিউপিএম এসছে, আমরা এই 2 মেডিকেল কলেজের সকল ডকুমেন্ট কিন্তু আমরা পাঠিয়েছিলাম। ওরা ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার আগে সব জানে, বা আমাদের অ্যাসেসর জেনে গিয়েছে। ঠিক সরাসরি আমাদের অ্যাসেসর যাওয়ার আগে, এগুলো কিন্তু সিস্টেম। এই জন্য আপনারা স্ক্যান করে দিলে আমাদের এখানে যে টেকনিক্যাল কমিটি, এক্সিকিউটিভ কমিটির যে মিটিং হয় সে, এবং এটা তখন আমাদের জন্য একটু ভালো হয় এবং স্বচ্ছতা এবং এটা ভালো হয়। তো অন্য কোনো প্লিজ বলেন। অনেক অনেক অসংখ্য ডকুমেন্ট থাকে তো স্যার, এই জন্য প্রত্যেকটা ডকুমেন্টের উপরে প্রথমে একটা হেডিং থাকতে হয়। যেরকম মিশন হলো 1 নাম্বার দিয়ে তার হলো, আমি যদি রোমান্স যদি ছোট আর একটা নাম্বার দেই, নাম্বার 1 মিশনের এই, তারপর 2 নাম্বার বেসিক ইনফরমেশন কারিকুলাম হলো 2 নাম্বারে, 2 এর এ বি সি বা ইত্যাদি করে আমি যেখানে আমরা এসএআর যে নাম্বার দিয়েছি ওই নাম্বারটা যদি দিই আমি, তাহলে ওই ডকুমেন্টটা স্যারদের জন্য, টেকনিক্যাল কমিটির জন্য পড়তে খুব সুবিধা হবে। এক্সিলেন্ট পরামর্শ। মানে এসআর এর যে সিরিয়াল নাম্বারটা দেয়া আছে, ওই সিরিয়াল নাম্বারটা আপনারা যদি ফলো করেন তাহলে ওই ডকুমেন্টে তাহলে আমাদের ওই সাপোর্টিভ ডকুমেন্টটা ওখানে আমরা লিংক করতে পারি। অন্য কোনো প্রশ্ন কারো আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাডাম বলুন প্লিজ। প্রফেসর জাহাঙ্গীর রহমান মেডিকেল কলেজ। জি ম্যাডাম আমি বলুন। একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে আছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের একটা কোশ্চেন আছে যে লাইব্রেরিজ অফ ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি এন্ড মাইক্রোবায়োলজি, এখানে টিচিং লাইব্রেরি অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস ল্যাবরেটরি। তো টিচিং ল্যাব আর সার্ভিস ল্যাব আমাদের আলাদা আলাদা আছে, এটা কি আবার একসাথে করার কোনো এমন কোনো ইয়ে আছে কিনা যে আমাদের টিচিং ল্যাবের মধ্যে সার্ভিস ল্যাবও দেখাতে হবে? আচ্ছা, আমরা আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় এখানে বায়োকেমিস্ট্রি ম্যাডাম সে ভালো বলতে পারবে। টিচিং ল্যাব তো অবশ্যই স্টুডেন্ট সেখানে জানে, কিন্তু ধরেন সব টিচিং ল্যাবে কিন্তু আমরা একটা স্টুডেন্টকে, আপনি বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি যা আমরা পড়াচ্ছি বা কনভেনশনালি আমাদের স্টুডেন্টদের জন্য যে একাডেমিক ল্যাব থাকে, সবসময় কিন্তু যে জিনিসটা তাকে পড়ানো হয় সেটা দেখানোর সুযোগ থাকে না। এন্ড কলেজ শুড হ্যাভ দ্যাট। কলেজের একটা হসপিটাল আছে, কলেজের ক্লিনিক্যাল সার্ভিস আছে, সুতরাং তাদের তো অবশ্যই ওই ল্যাব রিলেটেড অনেক সার্ভিস হয়, এবং সেটা ওই ল্যাবে হতে পারে, অন্য ল্যাবে হতে পারে। বাট প্রশ্ন হলো এটা, স্টুডেন্ট শুড বি অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট, যে ঠিক আছে তাকে শুধু ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট নাম শুনে একটা ল্যাবে নিয়ে গেলাম, যেটা আমরা কনভেনশনে আমাদের সে আমলে আমরা দেখেছি, বাট এখন তো ইমপ্রুভ করেছে। ওই সাবজেক্টের ওই স্টুডেন্টের ওই লেভেলে যা আপনি পড়াচ্ছেন, সার্ভিস রিলেটেড যা হচ্ছে সেটা তাকে শেখানো এবং দেখানোর, যেটা আমরা তাকে মুখস্থ করায় পরীক্ষা জিজ্ঞেস করি, সেই বিষয়টা যদি তাকে কন্ট্যাক্ট করা যায়, সেটা ওই এক ল্যাবে হতে পারে, কথা না 2টা ল্যাব হতে পারে, কোনো বিষয় না, বাট দ্যাট শুড বি অন রিয়ালিটি। সমস্যা নাই, জি, আমার মনে হয় বায়োকেমিস্ট্রি ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন নাকি? বলেন প্লিজ, বলুন। আমার সার্ভিস ল্যাব বা যে ল্যাবই হোক না কেন, ল্যাবের 2টা জিনিস কিন্তু খুব এসেনশিয়াল। একটা হলো এসওপি, যে আমার ল্যাবটাকে কিভাবে আমি মেইনটেইন করি, এই জিনিসের একটা WHO হোক বা যে কোনো একটা হোক এসওপি মেইনটেইন করি। আর একটা হলো ম্যানুয়াল, আমাদের ল্যাব ম্যানুয়াল, যেরকম আমরা প্র্যাকটিক্যাল করাই, যে প্র্যাকটিক্যালটা করাবো স্টেপগুলো কি, আমরা হয়তো কোনো বই ফলো করি বা কোনো, যদি আমাদের ল্যাব ম্যানুয়াল গুলো যে কারিকুলাম অনুযায়ী যে কয়টা আমাদের প্র্যাকটিক্যাল আছে, এটার একটা ম্যানুয়াল তৈরি করে ফেলা। কারণ আমাদের কাছে মানে যেনারা অ্যাসেসর হয়ে আসছিলেন ওনারা এই 2টা জিনিসই চেয়েছেন। তারপরে আমরা যখন প্রিলিমিনারি ভিজিটে আসছিলেন, তারপরে আমরা আস্তে আস্তে এটা রেডি করার চেষ্টা করেছি, ম্যানুয়ালটা এবং এসওপিটা। এই ল্যাবের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং আপনারা সবাই একটু এসওপি এবং ল্যাব ম্যানুয়ালটা তৈরি করে ফেলবেন।
এক্স্যাক্টলি, আমরা কিন্তু আমাদের এসসিআর এটা বলা আছে, কারণ কি ওই একটা যে ল্যাব, সেই ল্যাবের আসলে ইন্ডিকেটর তো ওইটা যে ম্যানুয়াল আছে কিনা, সেই কোন এসওপি ফলো করে সেটা আছে কিনা, কি শিখে। যেমন আমরা সিমুলেশন ল্যাব বা মেডিকেল স্কিল সেন্টারে বলেছি কি যে স্কিল সেন্টার আছে মানে একটা না, ওটা মিন করতে হবে যে আমি এই 10টা স্কিল বা এই 5টা স্কিল কম্পিটেন্সি তাকে শিখাই, এবং সেই শেখানোর জন্য রিলেভেন্ট ম্যানিকিন বা ডামি বা যাই দরকার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট আমার এই সিমুলেশন ল্যাবে আছে। সো এই লিঙ্কেজটা হতে হবে। তো এখানে আমরা মনে হয় যেহেতু বায়োকেমিস্ট্রি, ম্যাডাম আপনার কিছু সাপ্লিমেন্ট করা আছে যেটা প্রশ্ন করেছেন? জি জি স্যার, আমরা যেটা করেছিলাম, আমাদের তো টিচিং ল্যাব এবং সার্ভিস ল্যাব আলাদা, এবং টিচিং এবং এসওপি একটা পুরনো একটা গভর্নমেন্টের এসওপি আছে, যেটা এখন ওয়েবসাইটে নাই, কিন্তু আমাদের মেডিকেল কলেজে ছিল, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। আমরা ওই এসওপিটা, গভর্নমেন্টের একটা এসওপিটা আমরা আমাদের একটা কপি রেখেছিলাম আমাদের ল্যাবে। আর হলো মানে স্টুডেন্টস ল্যাব আর সার্ভিস ল্যাব দুটো আমাদের আলাদা আছে, আমরা দুইটা আলাদাভাবেই দেখিয়েছিলাম। এবং স্টুডেন্টস ল্যাবে অ্যাকর্ডিং টু কারিকুলামে ইকুইপমেন্টস গুলো অ্যাভেলেবেল আছে, ওটার লিস্ট ওগুলো সব করা ছিল, যে আলাদা একটা ডকুমেন্ট করা, যে এইখানে অ্যাকর্ডিং টু কারিকুলাম এই ইকুইপমেন্ট থাকতে হবে। আর আরেকটা জিনিস প্যাথোলজির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে প্যাথোলজি এবং ফরেনসিকের ক্ষেত্রে যেটা একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে মিউজিয়াম। হ্যাঁ, দুটা মিউজিয়াম, আমাদের মিউজিয়াম গুলো ওরকম ভাবে গুছানো ছিল না, যেটা আমরা গুছাই নিয়েছিলাম সেই সময়। ফরেনসিকের একটা মিউজিয়াম আর হলো প্যাথোলজির একটা মিউজিয়াম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে ম্যাডাম আপনি আমরা প্রয়োজন বোধে ম্যাডামের কাছ থেকে ওই সরকারি যদি গভর্নমেন্টের একটা পাবলিশ ডকুমেন্ট আছে, পুরোনো হলে সেটা তো গভর্নমেন্টে পাবলিশ করা আছে, যদি ম্যাডাম আমাদের শেয়ার করে আমরা গ্রুপে আপনাদের কাছে সেগুলো শেয়ার করে দিব, অসুবিধা নেই। বাট উই শুড হ্যাভ সামথিং ইন ফ্রন্ট, একটা ইন্ডিকেটর যেটা গভর্নমেন্ট বলেছে, অন দ্য বেসিস অফ দ্যাট উই ক্যান বিল্ড অন। বাট এটা আমাদের কাছে আছে। অন্য কোনো প্রশ্ন কারো আছে? স্যার আমি ডক্টর মহাশিশু হসপিটাল মেডিকেল কলেজ থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি স্যার। আমাদের স্যার স্কিল ল্যাব আছে, কিন্তু সিমুলেশন ল্যাবটা স্যার একটু যদি এটা তো আমাদের সম্ভব হচ্ছে না স্যার, এটা কিভাবে করবো স্যার? আচ্ছা, মানে আসলে যাহাই স্কিল ল্যাব, যাহাই মেডিকেল স্কিল সেন্টার, তাহাই সিমুলেশন ল্যাব, বিভিন্ন নামে এটা বলা হয়। ধরেন আমাদের গভর্নমেন্টে আছে সিমুলেশন ল্যাব বলে, আমরা আমাদের ডকুমেন্টে মেডিকেল স্কিল সেন্টার বলেছি। মেডিকেল স্কিল সেন্টার, সিমুলেশন ল্যাব এবং স্কিল ল্যাব সবগুলো একই জিনিস। পোস্ট হলো যে আসলে আমরা আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টের জন্য তার ফিউচার জব ডিসক্রিপশন অনুযায়ী কি কি বেসিক কম্পিটেন্সি দরকার। যেমন আমরা আমাদের কারিকুলামে খেয়াল করে দেখবেন 21 সালের 22 সালের কারিকুলামে আমরা বলেছি যে প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন অ্যানাটমিতেও কিন্তু দেখবেন শুরুতে লিস্ট অফ কম্পিটেন্সি বলা আছে, প্রত্যেকটা সাবজেক্ট, ক্লিনিক্যাল সাবজেক্টে বলা আছে। কারিকুলামের পিছনে অ্যানেক্সার দেয়া আছে, দেখবেন যে একজন গ্রাজুয়েট ডাক্তারের কি কি কম্পিটেন্সি থাকা উচিত, একজন গ্রাজুয়েট ডাক্তারকে কি কি এমার্জেন্সি হ্যান্ডেল করা উচিত, কারিকুলামের পিছনে অ্যানেক্সার চারটা দেখে এগুলো লেখা আছে। সো অন দ্য বেসিস অফ দ্যাট, আপনি কালকে আমি ওয়ান নাইট সবগুলো করে ফেলতে পারবো না। আমি ধরেন সবচেয়ে বড় মেডিকেল স্কিল সেন্টার বা সিমুলেশন ল্যাব যেটা দেখেছি ইউএসএ জেফারসন ইউনিভার্সিটিতে, ওটা আমার দরকার নেই। আমার দরকার আমার দেশের কন্টেক্সট, আমি এই 10টা বা এই 5টা আমি এটা শিখাচ্ছি, আমি এটা সার্কামস্টেন্স, আমি অ্যাবসেস ডেন্স শিখাচ্ছি, মানে একদম বেসিক যে বিষয়গুলো। আমি এটা ক্যাথারাইজেশন শিখাচ্ছি, আপনার ইনজিটিউট দেওয়া শিখাচ্ছি। ইভেন আপনারা জানেন যে বিসিপিএস এর মতো একটা রেপুটেড ইনস্টিটিউট কিন্তু তারা তাদের সিমুলেশন ল্যাব বলেন, স্কিল সেন্টার বলেন, যেটাই বলেন, স্কিল ল্যাব, তারা কিন্তু তাদের লোকাল প্রযুক্তি দিয়ে, ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রথম চালু করেছিল। এখন আমাদের দেশে কিন্তু বাই দিস টাইম গভর্নমেন্ট ডিজিএমই কিন্তু সিমুলেশন ল্যাব এস্টাবলিশ করেছে 7-8টা রিজিওনাল ইতে। আপনারা সেখানে ভিজিট করতে পারেন, দেখতে পারেন, আস্তে আস্তে করে করা যাবে। সবই ওভারনাইট করে মানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলতে হবে, নট লাইক দ্যাট। বাট অ্যাটলিস্ট বেসিক কিছু কম্পিটেন্সি চিহ্নিত করে সেইটা যে আমার ল্যাবে এই কম্পিটেন্সি গুলো শেখানো হয়। ঠিক আছে স্যার? আর এগুলো সব সিনোনিম, যাই সিমুলেশন ল্যাব, তাই মেডিকেল স্কিল সেন্টার, তাই স্কিল ল্যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আমার মনে হয় স্যার বলেন আপনি, তারপর ম্যাডাম বলবেন। আমি প্রফেসর সৌরবর্দী বলছি, আরবি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এখানে বলা হয়েছে যে মানে টিচার্স ইভ্যালুয়েশন বাই স্টুডেন্টস, এটা স্যার কদিন পর পর মানে মানে কত টাইম ক্লিয়ার করে নিলে ভালো হয়?
আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আর প্রতি মাসে একবার এবং গুগল ডকুমেন্টের মাধ্যমে করলে ভালো। আচ্ছা আচ্ছা, একটু আমি একটু বলি শোনেন। এই বিষয়টা আমি যখন অধিদপ্তরের ডিরেক্টর ছিলাম, আপনারা জানেন এখানে তো অনেক স্যাররা ম্যাডামরা আছেন, আমি 37টা মেডিকেল কলেজে টিচারদের নিয়ে প্রতি ফেজে বলছিলাম যে 2 জন করে, প্রতি ফেজে অনেক টিচার এসেছিল, আমরা অনলাইনে ফরম্যাটে আমরা 25,000 রেসপন্স পেয়েছিলাম, বেশি দিন অল্প দিন 2 মাস করেছিলাম। এবং আমরা প্রত্যেকটা বলেছিলাম যে আমি হুমায়ুন, আমি ফেজ 1-এ পড়াই বা আমি ফাইনাল ফেজে পড়াই, আমাকে ব্যক্তিগত পর্যায়ে আমাকে ওই ফেজের স্টুডেন্টরা ইভালুয়েট করে কোথায় করবে। আমরা একটা ইভালুয়েশন টুল দিয়েছি, আপনাদের গ্রুপেও দিয়েছি এবং অধিদপ্তরতেও সেটা দেওয়া হয়। আমরা একজন টিচারকে 360 ডিগ্রি ইভালুয়েশন করতে হয়, করলে সেটা হচ্ছে তার পার্সোনাল লাইফ কেমন, সে অ্যাসেসমেন্টে কেমন, সে স্টুডেন্ট ডিলিংসে কেমন, কিন্তু আমরা সবটা যাইনি। তার সিনিয়র দিয়ে ইভালুয়েট করা, তার কলিগ দিয়ে, আমরা শুধু গিয়েছি একজন টিচার ক্লাসরুম পারফরমেন্সে কেমন আছেন 17টা ভেরিয়েবলস দিয়ে আমরা একটা টুলস তৈরি করেছি, যেটা আমরা আপনাদের গ্রুপে দিয়েছি। এবং সেটা একজন টিচার তার লেকচার ক্লাস, তার স্মল গ্রুপ টিচিং বা ক্লিনিক হোয়াটএভার ইট ইজ, সব জায়গার জন্য এটা অ্যাপ্লিকেবল। আপনারা দেখেছেন গেইনিং অ্যাটেনশন, অবজেক্টিভ শেয়ার করা, লেসন প্ল্যান ইন্টারঅ্যাক্ট করেছে কিনা, সামারি করেছে, রেফারেন্স, খুব স্বাভাবিক বেসিক জিনিস। পোস্ট হল কি ব্যাপার, মানে আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ওরকম হবে, কালকে দরকার নাই। প্রত্যেকটা কলেজ বাংলাদেশে কিছু কিছু নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আমি জানি, ইভেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ যারা কিন্তু অনলাইনে ছোট্ট একটা সফটওয়্যার তৈরি করে নিয়েছে। একটা কলেজে সর্বোচ্চ ধরেন হয়তো 1000 বা 1200 স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিক আইডি আছে। একটা কলেজে মনে 200 টিচার আছে বা 150 টিচার, প্রত্যেকটা টিচারের একটা ইউনিক আইডি আছে। এবং যখন যে সেশন যে টিচার নেয় ওই সেশনের শেষে 5 মিনিট অথবা আমি জানি তারা করেছে যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ওই টিচারের ওই ক্লাসের সম্পর্কে সে ফিডব্যাক দেবে, যেটা আমি যখন ডিরেক্টর ছিলাম তখন আমরা করেছিলাম। ইট ক্যান বি হ্যাপেন, স্টুডেন্টরা করে। আপনি যদি এই সবচেয়ে হলো যে রিয়েল লাইফ একদম যখন যে সেশন হয়ে যায় সেই সেশনের শেষে 2 মিনিট সময় দিলেন বা 5 মিনিট, অথবা বললেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্টুডেন্ট এটা করে ফেলবে, এটা হলো সবচেয়ে এক্স্যাক্টলি। কারণ আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে দেখেন হু ইজ দেয়ার, ওই ডাটা নিয়ে এরপরে এসপিএস এ এনরোল করে এন্ট্রি করে ডাটা বের করে কে দেখবে। এখন প্রশ্ন হলো এই কাজটা তো শুধু ইভালুয়েশন করি সেরে লাভ নাই। কথা আচ্ছা একটু আপনারা শুনে নেন কথাটা। এখন প্রশ্ন হলো টিচার্স ইভালুয়েশন কেন? টিচার্স ইভালুয়েশন কিন্তু করার জন্য করবো না, এর আউটকামটা আমরা ব্যবহার করতে পারছি কিনা। এবার এই আউটকামটা হলো টিচারের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। এবং ওই যে সমস্ত অনলাইনে যেখানে করে সমস্ত কলেজ করছে, টিচার চাইলে সে তার ইউনিক আইডি দিয়ে ঢুকে, ও প্রিন্সিপাল স্যারও জানে না। আমি যখন 37টা মেডিকেল কলেজ করেছিলাম, আপনারা জানেন, আপনারা অনেকে আছেন, আপনার প্রিন্সিপাল স্যারও জানতেন না, শুধু ব্যক্তিগতভাবে আমি জানতাম। এবং আমরা ন্যাশনালি সেটাকে ডিসিমিনেট করেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে 80-র ভিতরে 3400 ছিল লোয়েস্ট পারফরমেন্স, আর ওদিকে 80-র মধ্যে 74 ছিল। তো টিচিং এর পারফরমেন্স যখন 34 থেকে 74 হয়, আমাদের টিচারদের ইমপ্রুভ করতে হবে। আসলে এই টিচার্স ইভালুয়েশনটা হলো টিচারের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। কলেজ টিচার্স ইভালুয়েশন ইয়েস বলেছে, whether they are utilizing the outcome of that teacher's evaluation ওইটা করছে কিনা। সুতরাং আসলে স্টুডেন্ট আর দ্য বেস্ট জাজ অফ টিচার, এইটার জন্য ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য টিচার ইভালুয়েশন, কোনো টিচারকে হিউমিলেট করার জন্য না, পানিশমেন্ট দেওয়ার জন্য না। এখন আপনি যদি ম্যানুয়ালি করেন করতে পারেন, এবং সেটা বছর একবার করেন, 1 মাস করেন, কিন্তু প্রশ্নটা আপনি খেয়াল করে দেখেন, এটাকে আপনাকে কিন্তু ডাটা এন্ট্রি করতে হবে, তারপর বের করতে হবে, এরপর আপনাকে ওটাকে আপনাকে আবার সেই টিচারকে জানাতে হবে। আপনি তো টিচারকে না জানাই শুধু ডাটা এন্ট্রি করে রিপোর্টে দিয়ে দিলে হবে না। সুতরাং আসলে ওই আউটকামটা যেভাবে পাওয়া যায়, ব্যবহার করতে পারে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য, এইটাই হওয়া উচিত। শুধু আমার মনে হয় সবচেয়ে ভালো হয় গুগল ফরম্যাটে হোক বা একটা সফটওয়্যার, তো বেশি টাকা লাগে না। আমি একটা কলেজে পরামর্শ দিয়েছিলাম, তারা 1 লাখ টাকার মধ্যে এই কাজটা করেছে, এবং এটা রিয়েল টাইম এবং রিয়েল লাইফ যে সেশন হয় সেই সেশনের পরে তারা এটা করে ফেলে, হুইচ ইজ ইউজার ফ্রেন্ডলি এবং এটা অ্যাপ্লিকেবল। হাজার হাজার কাগজপত্র আপনি কোথায় নেবেন, কে এন্ট্রি করবে, ও টিচারও জানলো না, আপনিও জানলেন না, ছাত্র জানলো না। সো এবং স্টুডেন্টদেরকে কম্পেল করা যে তুমি এটা করবা, তোমার এটাকে আমরা সেই কলেজ ছাত্রদেরকেও ফিডব্যাক দেয় যে তোমাদের কলেজে মিনিমাম 70% স্টুডেন্ট জন্য এই ফিডব্যাকটা দেয়। তো আমার মনে হয় আমরা আস্তে আস্তে ওদিকে যাবো। তবে এখন যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত 6 মাসে একবার করেন, ফেজ ওয়াইজ করাটাই ভালো হবে। কারণ ওই ফেজের একই টিচাররা একই স্টুডেন্ট পড়ান, হয়তো অ্যানাটমি ফিজিওলজি বা একই 3 ডিপার্টমেন্ট মিলে হয়তো মনে করেন 30 জন টিচার আছে, আমরা একই স্টুডেন্টকে দিলেন, এই 30 জনকে তারা একবার ইভালুয়েট করলো, সেটা বছরে
দুবার বা এরকম হতে পারে, এছাড়া বেশি করা তো কঠিন। আর করে আপনি করবেন যদি ওই আউটকামটা এন্ট্রি করে যদি শিক্ষককে ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের জন্য তার ওই জায়গায় তাকে যদি জানাতে না পারেন, তাহলে টিচার্স এভলিউশন করেই বা লাভটা কি? তো অন্য কোনো কোশ্চেন আছে স্যার? গুগল আমি কিছু বলতে চাচ্ছি। স্যার পয়সা লাগবে না স্যার। হ্যাঁ, গুগলে আমি বললাম, আমি তো ডিসিএমই তে গুগলে করেছিলাম এবং 37টা মেডিকেল কলেজকে দিয়ে করেছিলাম। ইটস ডুয়েবল, করা সম্ভব। আচ্ছা, গুগল ডকে করতে 1 পয়সাও লাগবে না স্যার, এবং ভার্চুয়ালি ইট ইজ ইম্পসিবল যদি আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সের অ্যানেক্সার ফর্ম করি, ফর্ম ফিল আপ করি, তারপরে স্যার এভালুয়েশনটা হয় না, শুধু ফর্ম ফিল আপটা হয় শুধু। এক্স্যাক্টলি একবার বছরে হয় বা 6 মাসে একবার হতে পারে, কিন্তু এভালুয়েশনটা হবে না। কিন্তু গুগল ডক যদি আপনি ফর্ম পূরণ করেন, সঙ্গে সঙ্গে একটা এভালুয়েশন পেয়ে যাবেন। এক্স্যাক্টলি, ওই সামারিটা যদি ব্যবহার না করা যায় যে কোনো কাজ করে, আপনারা আমাদেরকে এভিডেন্স ভরে দেন, এই যে সেদিন একটা কলেজ 3 লেদার ভরে দিয়েছে, দ্যাটস গুড, বাট আমরা কিন্তু শুধু এভিডেন্স চাই না, আমরা চাই যে এই এভিডেন্স গুলো জেনারেট হয়েছে বাই দ্য ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ দ্য মেডিকেল কলেজ। এবং যেটা আমরা কিন্তু রিয়েল লাইফে গিয়ে ওইটাই দেখবো যে হ্যাঁ, শুধু আমাদেরকে সাপোর্টিং ডকুমেন্ট পাঠিয়েছে, কিন্তু রিয়েল লাইফে কাজটা হয় কিনা। আমরা কিন্তু আমাদের অ্যাসেসটাকে ওইভাবে ট্রেন করবো, আমরা আমাদের ফাংশনালিটি দেখবো, আমরা আমাদের আউটকাম দেখবো, আমাদের প্রোডাক্টিভিটি দেখবো, আমাদের কোয়ালিটি ইন্ডিকেটরস গুলো দেখবো, আমরা টিচিং লার্নিং দেখবো, আমরা অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট পারফরমেন্স দেখবো। তো এখানে ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট এবং আপনার সাপোর্ট স্টাফ সবার ইনভলভমেন্ট দরকার। যেমন এই 2 মেডিকেল কলেজের আপনারা জানেন যে ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল স্যার কিন্তু বিশেষ করে ওনাকে আমাকে অ্যাকনলেজ করতে হয়। গত বছর ওয়ার্ল্ড ফেডারেশনের কনফারেন্স 29 সেপ্টেম্বর করেছে, উনি তার কিছুদিন আগে জয়েন করেছিলেন। সেই থেকে শুরু করে উনি কিন্তু কলেজে ক্রিয়েশন কমিটি করে, তখন কিন্তু আমি কাউন্সিলে জয়েনও করিনি, করেছেন এবং ওনার টিম নিয়ে কাজ করেছেন। এবং উনি তখনই, আমরা যখন কাউন্সিল পুরস্কার, তখন স্টুডেন্টদের নিয়ে উনি প্রথম মিটিং করেছে গ্যালারিতে, গ্যালারিতে না, মানে অডিটোরিয়ামে টিচারদের নিয়ে বসেছেন। পরবর্তী এবং সর্বশেষ ডাব্লিউএ ভিজিটের আগে প্রিন্সিপাল স্যার কিন্তু সব ছাত্রদের নিয়ে অডিটোরিয়াম যখন বলছিলেন, উনি ওইখানে কিন্তু ওটা কি বলবো যে উনি কিন্তু ফিজিক্যালি অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওনাকে পরে রিং করে আবার উনি ফিল্ডে এসেছেন। সো ইট ইস এ পেশেন্স। আমরা যদি আউটকামটা না পাই, কোয়ালিটি ইমপ্রুভ করার জায়গাটা না পাই, আপনি দেখেন 2 মেডিকেল কলেজের যারা ছিলেন, লিড করেছেন প্রিন্সিপাল স্যারের পক্ষে, তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখতে পেরেছেন। তো আমরা চাই ইমপ্রুভ হোক এবং সেই ইমপ্রুভটা সাস্টেনেবল হোক। আপনারা জেনে হবেন যে সিঙ্গাপুরে যে 4টা মেডিকেল কলেজ, 4টা মেডিকেল কলেজের রিজিয়নের মধ্যে প্রত্যেকটা মেডিকেল কলেজ কিন্তু 1, 2, 3 এর মধ্যে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে তারা 10 এর মধ্যে বহু বছর ধরে আছে। That is the quality which we want to have in our real life. So medical college হোক, সমস্যা নাই, কিন্তু with quality. এখানে একটা শেয়ার করতে চাই, যেরকম ইন্টিগ্রেটেড টিচিং যে আমাদের স্যার এভালুয়েশনটা হলো WFM এর উপস্থিতিতে, তে আমাদের অ্যাসেসর চাইলেন যে এরপরে একটা এভালুয়েশন দেন, স্টুডেন্ট এভালুয়েশন। তা আমরা গুগল ডক তো ছিলই, তা আমরা সঙ্গে সঙ্গে এভালুয়েশনটা ওনাদের দিতে পেরেছি স্যার, যে ইন্টিগ্রেটেড টিচিং এর এভালুয়েশনটা আমরা স্যারকে দিয়েছি, যে 1 ঘন্টার মধ্যে আমরা দিয়ে ফেলেছি স্যার। দেখেন কত, মানে দ্যাটস গুড, দ্যাট ইজ দ্য, মানে কি বলবো যে এভিডেন্স বেসড ডেভেলপমেন্ট। ওরা জাস্ট ওরাই বললো যে তোমরা যেটা করলা কেমন হয়েছে, ছাত্ররা কি মনে করে, সাথে সাথে স্টুডেন্টরা কিন্তু গুগল ফরম্যাটে গিয়ে তারা কিন্তু ইভালুয়েট করে ফেলে এবং তারা আউটকাম দিয়ে দিয়েছে। সো এখন যদি আমরা ওইখানে আবার কোশ্চেন নিয়ে এসে ফিল আপ করাই, আমরা হয়তো ওভারনাইট সব করে ফেলতে পারবো না, বাট উই ক্যান স্টার্ট উইথ দ্য ইনোভেটিভ আইডিয়া এবং শেয়ারিং, একে অন্যের এক্সপিরিয়েন্স শেয়ার করে। আজকে আমরা এই জন্য মনে করলাম যে 2টা মেডিকেল কলেজ যারা করে ফেলেছে রিয়েল লাইফ, আমরা সারাদিন বললেও লাভ হবে না, সেই সমস্ত সিফার স্যালারদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রিন্সিপাল স্যাররা গতকালকে প্রিন্সিপাল স্যারদের সাথে মিটিং করেছি, সেখানে 2 মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যাররা আমাদের সারাদিন সময় দিয়েছেন আজকের মতো। ওনাদের পক্ষে আবার 2 জন যারা কাজ করেছেন টিমে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি। অন্য কারো প্রশ্ন, আমি প্রস্তাব মারুফ স্যারকে একটু আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার বলতে পারবো? জি প্লিজ বলেন ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আমার 2টা ব্যাপারে একটু কথা ছিল স্যার। যেমন আমাদের হচ্ছে টিচার্স ইভালুয়েশনের ব্যাপারে আমরা আমাদের মেডিকেল কলেজে যেটা করি, গুগল ফর্মে তো ইভালুয়েশন হয়, তারপরে ওই প্রত্যেকটা পয়েন্ট স্যার একটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করে, মানে ইন জেনারেল সব টিচারকে নিয়ে এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করা হয়, কিন্তু কারো নাম উল্লেখ করা হয় না কোন কোন টিচার সম্পর্কে কি কি কমেন্টস এসেছে ইন জেনারেল।
ওইটা লিখা হয়, কারণ নাম উল্লেখ না করে। তখন যার সম্পর্কে যে কমেন্ট আসে, কেউ হয়তো বসে বসে পড়ায়, কেউ ঘুরে ঘুরে পড়ায়, কেউ হয়তো মানে অন্যদিকে তাকায় না, ইন্টারাকশন হয় না, বিভিন্ন রকমের কমেন্টস থাকে, কেউ হয়তো একটু রুড। তো তাকে এগুলো এটা ইন জেনারেল প্রেজেন্ট করে ইন্ডিভিজুয়ালি আবার চিঠি দেওয়া হয় স্যার। তারপর এখান থেকে হয়তো ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের চেষ্টা করা হয় এইভাবে স্যার। এটা ঠিক আছে তো স্যার, না? এটা একটু একটু মানে কঠিন ভাবে হচ্ছে, ঠিক আছে, কিন্তু কিরকম ধরেন আপনারা নাম বলছেন না, কিন্তু আমরা তো নাম বলছি না স্যার। 30 জন বসে আছি, কেউ কাউকে বুঝছি, কেউ কাউকে বুঝছে না, কেউ কারো মুখের দিকে তাকাচ্ছে, কেউ মুখের দিকে তাকাচ্ছে না। আসলে জি এটা স্যার। আরো স্টুডেন্টলি হওয়াটা ভালো, মানে আরো কি বলবো, জেন্টলম্যান হইতে হওয়াটা ভালো, যে আমি আমারটাকেই দেখি, আমি যদি ইমপ্রুভ করতে না চাই তাহলে তো আপনি আমাকে পিটা ইমপ্রুভ করতে পারবেন না। তো হয়তো আমি যদি বসে বসে কথা বলতে, বাকিরা বলবে যে এই হুমায়ুনকে ইন্ডিকেট করে পাওয়ার পয়েন্ট সিলেক্ট হয়েছে। তো আমার মনে হয় এটা একটু হয়, দ্যাটস গুড, বাট একসময় দেখবেন টিচাররা রেসিস্ট করবে। টিচার, আমি যখন অধিদপ্তরটা চালু করি, যে বিশ্বাস করেন আমার পুরো অধিদপ্তর, আমার কলিগ ডাইরেক্টর সবাই বলছে যে এটা আপনি করতে যে রিভোল্ট হবে, আমি দেখেন জাস্ট অ্যালাউ মি, আমরা এমন ভাবে কনফিডেন্সিয়াল মেনটেন করে করব যেটা হবে না, এবং আমরা সেটাই করেছিলাম। ইভেন প্রিন্সিপাল স্যার জানতো না, ডিজি স্যারও জানতো না, এবং আমরা কিন্তু সেটা সেই ব্যক্তিকে জানিয়েছি, এবং আমরা যখন ডিসিমিনেট করেছি ন্যাশনাল লেভেলে, তখন কিন্তু আমরা নাম বলি, শুধু যারা প্রথম 10 জনকে আমরা কলেজকে বলেছিলাম। যে এনিওয়ে আমার মনে হয় দ্যাটস গুড প্র্যাকটিস। কনফিডেন্সিয়াল চিঠি দেওয়া হয়, পার্সোনালি চিঠি দেওয়া হয় কনফিডেন্সিয়াল, সেটা আর কি। ম্যাডাম আর ইন ওটা জেনারেল ঠিক জাস্ট আছে ইমপ্রুভমেন্ট। ম্যাডাম, স্যার এটাও একটা আরেকটা কথা সুন্দর, আমি বলতে, জি না ম্যাডাম একটু বলি, এটাও একটা সুন্দর হয়, কিন্তু আপনি যখন অ্যাজ এ প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল আমাকে চিঠিটা দিচ্ছেন, আমি কিন্তু জানি এই প্রিন্সিপাল ম্যাডাম জেনে গেছে আমার পড়াশোনার ছাত্র খারাপ বলছে, তার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে, জি কখনো স্যার, কোনো এটা ট্রেনিং ঠিক। এনভায়রনমেন্ট কি কিন্তু মানুষ কি করে না। তো এই জন্য আমরা চাই যে জিনিসটা আসলে আমরা সবাই ভালো হতে চাই, ইমপ্রুভ করতে, ওই জায়গাটা। ঠিক আছে তো তবু করেন, স্যার। আপনার উদ্যোগটা আমি স্বাগত জানাই, যে অন্য বলেন প্লিজ। স্যার আরেকটা কথা ছিল যে স্কিল ল্যাবের ব্যাপারে, যেমন স্যার আমরা মেনিকিন আমাদের নাই আসলে, সত্যি কথা বলতে। তো আমরা ডিমান্ড দিয়েছি, আমাদের কর্তৃপক্ষ দিবে এই কয়েক মাস, 2-1 মাসের মধ্যে। স্যার আমরা এখন যেটা করছি, আমি তো গাইনিতে আছি স্যার, স্কিল ল্যাবে যেমন স্যার আমি নর্মাল ডেলিভারিটা ওদের শেখাচ্ছি, আমার ডামি আছে, ফার্স্ট ডেলিভারি শেখাচ্ছি, সেটা আমার সবকিছু ইনস্ট্রুমেন্টস আছে, ক্যাথেটার শেখাচ্ছি। স্যার এটা কি আন্ডারগ্রেডে ঠিক আছে কিনা আমি একটু জানতে চাই। না না, অবশ্যই ঠিক আছে, আমি তো বলছি যে বিসিপিএস এর কারিকুলাম মতো দেখেন, কারিকুলাম প্রতিষ্ঠান কারিকুলামে আমাদের, স্যার বলেন স্যার, স্যার বলেন। হ্যাঁ, এই কারিকুলাম থেকে চয়েস করে বের করে নিয়ে আসেন কোনটা কোনটা শিখাইতে হবে, ওখানে Exactly. লিস্ট আছে বাস। Only exactly. স্যারকে আচ্ছা কবি, দেখলে- আমার কবি, আমি একটা জিনিস জানতে চাই, মানে এমনিতে তো ইট ইজ ভেরি গুড, সাউন্ড স্যার, আমি ভেরি কি উত্তর গুড, দিতে পারবো লুকস স্যার? ভেরি আল্লাহ জানে গুড, স্যার, আপনি বলেন। যে আমরা মেডিকেল এডুকেশন শোনা যায়, স্যার শোনা যায় স্যার, বলুন স্যার। আমরা মেডিকেল এডুকেশন নিয়ে অনেক আগেছি, নো ডাউট। সবাই যেভাবে এখন রেসপন্ড করতেছে, যেভাবে কাজ করতেছে, খুবই আশাবাদী। যে জায়গাটায় কাজ করতে হবে সেটা পরে বলি, আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওই যে এক্সটার্নাল অ্যাসেসর, এইটা নিয়োগের ব্যাপারে কি নীতিমালা আছে? আর দ্বিতীয় হচ্ছে when should we encourage, মানে যেটার জন্য আসলে আমি চিন্তা করি যে এই রিসার্চ ইন এডুকেশন, আমাদের মেডিকেল এডুকেশন রিসার্চ নিয়ে আমরা কি করতেছি বা কখন শুরু করব, কখন আপনি এটাতে একটু ইম্পেটাস দিবেন, ওখানে কিন্তু আমাদের কাজ খুব কম হচ্ছে, এজ এ হোল রিসার্চই কম হচ্ছে, কিন্তু মেডিকেল এডুকেশন রিসার্চের জন্য আমরা তো চেষ্টা করতে হবে এখন, বা বলতে হবে যে আমরা যে শিক্ষা দিচ্ছি এর মধ্যে আমরা নিজেরা চেঞ্জ করে সেটা দেখা, এবং সেটা ডকুমেন্টেশন নিয়ে আসা এবং জার্নালে প্রকাশ করা বা ইয়ে করা, এটা আমাদের দরকার আছে। এটা হচ্ছে ভবিষ্যতের কথা। আর এখনকার যেটা, যে এই যে এখনকার যে এর আগেও কিন্তু যে মানে এফআইএমসি যে প্রোগ্রাম ছিল, তখন তো আমি ন্যাশনাল ইয়ে ছিলাম, অ্যাডভাইজার ছিলাম, তখন যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে কোথাও কিন্তু এক্সটার্নাল অ্যাসেসর নিয়োগ করা হয় নাই। কে আসবে, এটা কিভাবে ধরন হবে, টাকা পয়সা কে দিবে, এবং তার রেজাল্টটা কি হবে। এখন কিন্তু জিনিসটা অনেক ওপেন হয়ে গেছে, একটু সুবিধা হয়তো আসছে। এইটার ব্যাপারে আসলে কি নির্দেশনা আছে বা কি গাইডলাইন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার, স্যারের প্রতি কৃতজ্ঞতা। আসলে আমি ভাবছিলাম স্যার কোন কোশ্চেন করে, আমি যখন লেকচারার, স্যার তখন চিটাগাং প্রফেসর, আমি স্যারের কাছে গেছি সেই সময়, এবং মনে আছে স্যার আমাকে যে বিরিয়ানি খাওয়াইছিল, বুঝছেন না, আমি স্যারকে দেখলে খুব ভালো লাগে। স্যার প্রথম হচ্ছে এক্সটার্নাল স্যার, আমরা কাউন্সিল থেকে আমরা যে অ্যাসেসর পাঠাবো, সেই অ্যাসেসর পুল আমরা স্যার কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষকদের মধ্য থেকে নিয়ে এসে ডেডিকেটেড একাডেমিক্যালি সাউন্ড এনথুসিয়াস্টিক আগ্রহ এরকম লোকদেরকে আমরা
ট্রেন করি। আমাদের পুরো সকল ডকুমেন্টের উপরে 22টা আমরা 31 জনকে ট্রেন করেছি। তাদেরকে আমরা, যেটা স্যার এখনই আমি বলতাম, আমরা স্যার তাদেরকে এখানে আমাদের সকল ডকুমেন্ট 14টা যা আছে তার উপরে, এসআইআর উপরে সব ডকুমেন্টের উপর ট্রেন করি এবং তাদের প্রি টেস্ট পোস্ট টেস্ট সব নিয়ে এটা ট্রেন করে তারপরে আমরা তাদেরকে পাঠাই। কাদেরকে কোথায় পাঠাবো, যে মেডিকেল কলেজ যাকে পাঠাবো সেই মেডিকেল কলেজে সে অ্যালামনি হবে না, সেই মেডিকেল কলেজ তাকে পাঠানো হবে যে মেডিকেল কলেজ বিগত 2 বছরের মধ্যে সে চাকরি করে নাই, সেই মেডিকেল কলেজ তাকে পাঠানো যে মেডিকেল কলেজের তার কোনো সন্তান পড়ে না, সেই মেডিকেল কলেজ তাকে পাঠানো হবে যে মেডিকেল কলেজ যদি নন গভর্নমেন্ট হয় সেই মেডিকেল কলেজের মালিকানার মধ্যে তার কোনোভাবে কোনো সম্পর্ক নেই। আমাদের পরিস্থিতিতে এই 4টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় বলা আছে। প্রথম পয়েন্ট হলো এইটা যে আমরা অবশ্যই তাদেরকে আমাদের কাউন্সিলে এনে তাদেরকে আমরা মিনিমাম 2 দিনের একটা ট্রেন প্রোগ্রাম আছে, সেই স্ট্রাকচার প্রোগ্রাম সকল ডকুমেন্টের উপরে কি করতে হবে না হবে এই ট্রেনিংটা তাদের সম্পন্ন করতে হবে সাকসেসফুলি এবং উইদাউট মিসিং এনি সিঙ্গেল সেশন, এনি 5 মিনিটস। আমরা এইভাবে 31 জন অলরেডি কোয়ালিফাই করে আমরা শুরু করেছি এবং যে অ্যানাউন্সমেন্টটা আমি দিতাম এখনই দিয়ে ফেলি। আমরা গতকাল প্রিন্সিপাল স্যারদেরকে বলেছি এবং একটু আগে গভর্নমেন্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান মেম্বারশিপের যে মিটিং সেখানে বলেছি যে আমরা আমাদের যে এখন ফান্ড কনস্ট্যান্ট আছে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কাউন্সিল ইজ রেডি। আমরা বলেছি এই মাসের 25-26 বা 26-27 এর মধ্যে 2 দিন আমরা আমাদের প্রত্যেক মেডিকেল কলেজ থেকে আমাদের 2টা নাম পাঠাবেন যারা নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার উপরে যাদের আগ্রহ আছে, উদ্দীপনা আছে, যাদেরকে আমরা এই টোটাল বিষয়টাকে আমরা অ্যাসেসর তৈরি করার জন্য যে ট্রেন করেছি সেইভাবে ট্রেন করে দিব এবং তারা গিয়ে তাদের কলেজকে তৈরি করবে এবং কাউন্সিল তাদের মধ্যে থেকে যারা ভালো হবে তাদের বিভিন্ন সময় বিভিন্ন কলেজে ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পলিসি অনুযায়ী তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবে। এটা স্যার আমাদের অ্যাসেসর তৈরি এবং পাঠানোর প্রক্রিয়া। এটা স্যার আমাদের বেলাকান হয়, আমরা আপনাদেরকেও মাধ্যমে প্রিন্সিপাল স্যার একটু মনে করে দিবেন। তাদের সাথে আমরা গতকাল কথা বলেছি, 2টো নাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারে, চিঠি লিখেও পাঠাতে পারে, 2টো নাম পাঠাবে যাদের ফোন নাম্বার, ইমেল নাম্বার, ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন দেওয়া থাকবে। প্রিন্সিপাল স্যার প্রতি রিকমেন্ডেড হতে হবে যিনি, এবং তিনি ফিরে গিয়ে ওই প্রথম শর্ত হলে ফিরে গিয়ে ওই কলেজকে তৈরি করার জন্য কমিটির সাথে কাজ করবে, প্রিন্সিপাল স্যারের সাথে কাজ করবে। আমাদের লিমিটেশন হলো আমরা তাদের কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবো না এবং খাওয়া দাওয়া থাকা তাদেরকে বিয়ার করতে হবে। আমরা প্রিন্সিপাল স্যারদের গতকালে জানিয়েছি, বাট উই উইল প্রোভাইড দেম অল সর্টস অফ টেকনিক্যাল ট্রেনিংটা আমরা তাদেরকে দিব। এইটা হলো আমাদের স্যার বিষয়। আর স্যার রিসার্চের কথা আপনি বলেছেন স্যার, এবং এই নামটা আমরা গতকাল থেকে অনেক কলেজে পাঠিয়েছি, আপনাদের কলেজেও প্রিন্সিপাল স্যারকে বলবেন তাদের অবশ্যই তাদের গ্রুপে আমাদেরকে লিখে দিলেও চলবে নামগুলো, অথবা চিঠি পাঠালেও হবে, যেভাবে দেয়। আমরা বলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই চলবে। স্যার আপনি এডুকেশনাল আপনি স্যার হিসেবে তথ্য বলেছেন স্যার, আমার মনে আছে আমি স্যার যখন ডিরেক্টর রিসার্চ পাবলিকেশন কারিকুলাম ডেভেলপমেন্ট ছিলাম তখন আমি ওখানে গিয়েছে প্রথম রিসার্চ পাবলিকেশন কারিকুলাম রিসার্চে টাকা চাইতে গেলাম, তখনকার ডিজি স্যারের কাছে খুঁজে দেখি যে ওখানকার আমার আগে যে 2 ডাইরেক্টর ছিলেন তারা রিসার্চের যে টাকা আনার যে কোড সেই কোডই খোলা হয়নি। স্যার প্রথম কোড খুলে 50 লাখ টাকা আমি যখন ডাইরেক্টর ছিলাম তখন এনেছিলাম। আলহামদুলিল্লাহ এখনকার ডিজিএমই অনেক পরিপক্ক, কম্পিটেন্ট, তারা কোটি কোটি টাকা স্যার আনছে ডিজিএমই, যেটা রিসার্চ ডিসেমিনেট করছে। স্যার আমি চলে আসা 2 বছর কয়েক কোটি টাকা এনে বিএমআরসি দিচ্ছে। এবং স্যার আপনি নন গভর্নমেন্ট মেডিকেল ডেন্টাল কলেজ অ্যাক্টে বলা আছে, প্রত্যেকটা মেডিকেল অ্যাক্টের মধ্যে বলা আছে প্রত্যেকটা মেডিকেল কলেজের অথরিটি নন গভর্নমেন্টের একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা তাদের ফ্যাকাল্টির মাঝে দিতে হবে এই রিসার্চ কন্ডাক্ট করার জন্য। নন গভর্নমেন্ট মেডিকেল ডেন্টাল কলেজ অ্যাক্ট 2022 এর মধ্যে লেখা আছে। আমাদের কাউন্সিল সে বিষয়টাকে অবশ্যই চেক করবে যে ওই টাকাটা দিচ্ছে কিনা। এবং শুধু রিসার্চ টিচাররা করলে হবে না, তার পাবলিক ওই রিসার্চের স্টুডেন্টের ইনভলভমেন্ট আছে কিনা এবং সেই ইনভলভমেন্ট রাখতে হবে। সব স্টুডেন্ট 100% দরকার নেই, 5%, 10%, 6%, 3%, হোয়াট এভার ইট ইজ। ওই স্টুডেন্টদেরকে শুধু কমিউনিটি মেডিসিনের আরএফএসটিতে গেলে রিসার্চ শেখা হয় না, ফেজ অনেক ফেজ প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে এটা নিতে হবে। স্যার যথার্থ বলছেন আমরা এই রিসার্চের কালচারটাকে ইমপ্রুভ করতে চাই এবং ডব্লিউএফএম সেটা বলছে স্টুডেন্টদেরকে। আপনি ঢাকা মেডিকেল সোসাইটির কথা শুনেছেন যে ওনারা জানতেন যে অনেক স্টুডেন্টরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে এসে তার নিজেরা রিসার্চ করে ইন্টারন্যাশনাল পাবলিকেশন করিয়েছে। সো স্যার আমরা এইভাবে প্ল্যান করেছি এবং আমার মনে হয় ডিজিএমই এ ব্যাপারে খুব আন্তরিকতার সাথে স্যার এই কাজটা করছে এবং আরো ফান্ড বাড়াবে। এখন 2 কোটি টাকার মতো তারা দিচ্ছে, আরো দিবে। এবং নন গভর্নমেন্ট অ্যাক্টের মধ্যে আপনারা কলেজ লেভেলে কথা বলবেন, আমরা কাউন্সিল থেকে হয়তো শীঘ্রই অল্প সময়ের ব্যবধানে মালিক পক্ষের সাথে একটা মিটিং করব, আমরা সেখানে এই কথাটাকে মনে করিয়ে দেবো এবং ইট ইজ ইন দ্য অ্যাক্ট। সো ইচ অ্যান্ড এভরি মেডিকেল কলেজ শুড অনার দ্যাট অ্যাক্ট। স্যার আমি বারিকে ধন্যবাদ, বারিকে আলাদা করে ধন্যবাদ। বারি স্যার আপনাকে ধন্যবাদ দিয়েছেন স্যার আলাদা করে।
আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে? আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা খুব উৎসাহিত হই, ইমপ্রেসড। স্যার আপনাকে তো স্যার এই 12 মাস বা 13 মাস 14 মাস চলছে, আমরা কিন্তু এখন আমাদের বেতন ভাতা হয় নাই স্যার। আমাদের অফিস চলার জন্য 1 টাকাও বরাদ্দ হয় নাই, বাট স্টিল দেন আলহামদুলিল্লাহ কোনো কাজে 1 বছরের 1টা মিনিট বা 14 মাসে 1টা মিনিট আমরা নষ্ট করিনি, যার কারণে আমরা আজকে স্যার আপনাদের সামনে এই লেভেলে আসতে পেরেছি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমরা কি সাহায্য পাঠাবো? আপনার দোয়া আছে, আপনি যে ছোটবেলায় যে দোয়া করছেন ওই দোয়া পাঠালি আমি স্যার। সুতরাং আমি ব্যক্তিগত মনে করি কোন লিমিটেশন মানুষের শুধু সদিচ্ছাটাই বড় বিষয়। তো আমার মনে হয় এই দেখেন এর মধ্যে ভিজিট করেছে 1 কোটি টাকা মন্ত্রণালয় সরাসরি WFP পাঠিয়েছে। সো এভরিথিং সবাই সাপোর্টিভ, শুধু আমাদের দরকার প্রোডাক্টিভ হয়ে কাজগুলো করার। আমরা সবাই সবার কাছ থেকে মিউচুয়ালি বেনিফিটেড হতে পারি। আমার মনে হয় আর কোনো কোশ্চেন যদি না থাকে আমরা প্রায় শেষ দিকে এসে আমরা খুশি হই যে মানুষ 40 মিনিটের হোয়াটসঅ্যাপ গ্রুপ জুম মিটিং ধরে রাখতে পারে। আমাদের প্রতিটা মিটিং একবার দুবার করে টাইম বাড়াতে হয়, আমাদের উপস্থিতি বাড়তে থেকে কমেন, আপনারা খেয়াল করেছেন। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের এই কাউন্সিলের জন্য স্ট্রেংথ, এবং সবাই যে আমরা চাই মানে ভেরি পজিটিভ ইমপ্যাক্ট। এক্স্যাক্টলি স্যার। তো যদি আর কোনো কথা না থাকে আমাদের মাঝে কাজী শামীমা ম্যাডাম বোধহয় আছেন। ম্যাডাম একটু ভিডিওটা অন করলে একটু আপনাকে সবাই দেখতো একটু। ভিডিও অন আছে। আসসালামু আলাইকুম। না, আমারও খুব ভালো লাগছে। প্রায় 80+ আমাদের পার্টিসিপেন্ট ছিলেন এবং সবার আগ্রহ অসম্ভব, আমাদেরকে আরো কাজ করতে সাহায্য করবে। আর আমি আজকে যাদের কথা শোনার জন্য আমাদের এই মিটিংটা হয়েছে, সেই দুজন আমার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হুমায়রা ম্যাডাম, আর ঢাকা মেডিকেল কলেজের আমাদের প্রিয় শফিকুল বারী স্যার দুজনকে, শফিকুল বারী স্যার দুজনকে মানে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি দুটারই অ্যাসেসমেন্ট যখন হয়েছে অ্যাসেসের টিমের সাথে ছিলাম, এবং তার আগেও ওনাদের কলেজে আমার যা হয়েছে, ওনাদের যে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার টিম, ওনাদের ভাইস প্রিন্সিপাল, ওনাদের প্রিন্সিপাল স্যার সবাই মিলে এবং পুরো টিম, মানে এটা এত প্রশংসার দাবি রাখে, মানে আমার বলি শেষ করা যাবে না। আমি হয়তো আজকে ওনাদের সাথে মিটিং, অন্যদিন হতে পারে দেখা, মানে আবার বলছি অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা সবাই যেন একসাথে এরকম ভাবেই কাজ করে যেতে পারি। আর অন্যদেরকে বলি যে সবাই সবাইকে সাহায্য করবেন, আপনারা তো শুনতেই পাচ্ছেন। আর আমাদের রেজিস্ট্রার স্যারও বলেছেন যে কোনো সময় আমাদের যে কোনো মেম্বার, আমরা সবসময় রিচেবল অন হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোন, যে কোনো সময় আমাদের সাথে যে কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা সবসময় কাছে থাকবো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফিজ। সবাই অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের কাউন্সিলের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার যাচ্ছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।